This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সব বড় খবরে নজর রাখবো, তবে শুরুতেই যে খবর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে, বাংলাদেশে হিংসার আবহেই এপার বাংলায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হলো দুজনকে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, জামাতুল মুজাহিদিনের লিঙ্কম্যান সন্দেহে গ্রেপ্তার করা হলো দুজনকে। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে এই দুজনকে গ্রেপ্তার করলো আসাম পুলিশ। বেঙ্গল এসটিএফের সঙ্গে যৌথ অভিযানে দুই সন্দেহভাজন জঙ্গিকে পাকড়াও করা হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতি, সেখান থেকে অনুপ্রবেশ জঙ্গিরা যে কোনো উপায়ে এদেশে ঢুকতে চাইছে। আর এই সিচুয়েশনে, এই আবহের মধ্যেই জামাতুল মুজাহিদের লিঙ্কম্যান সন্দেহে গ্রেপ্তার করা হলো দুজনকে। এই নিয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের সহকর্মী সুপ্রিয় গুহ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, একে তো বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, তার মধ্যে জাল পাসপোর্টের রমরমা, তার মধ্যে এবার জঙ্গি লিঙ্কম্যান সন্দেহে দুজনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেল। কি চলছে এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে? কিভাবে এই দুজনের খোঁজ মিলল? দীপ, তোমাকে প্রথমেই যেটা বলবো, বা তুমি যেটা বললে যে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি, এবং শুধু অশান্তি তা কিন্তু নয়, তার সঙ্গে লাগাতার সেখান থেকে যেটা শোনা যাচ্ছে যে ভারত বিদ্বেষী নানা ধরনের মন্তব্য, এমনকি কার্যকলাপের তথ্য সামনে উঠে আসছে। আর এই পরিস্থিতিতে কিন্তু দেশের, বিশেষ করে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন। কারণ দেশের আভ্যন্তরীণ সুরক্ষা কিন্তু প্রশ্নের মুখে রয়েছে এই পরিস্থিতিতে, কারণ একটা অনুপ্রবেশের একটা আশঙ্কা সামনে উঠে আসছে। তো সেই জায়গা থেকে ইতিমধ্যেই যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে অসম এসটিএফের একটি টিম, তারা গতকাল তারা এ রাজ্যে আসেন এবং এখানে তারা এসেছিলেন মূলত কয়েকজন সন্দেহভাজনের খোঁজে। এবং এখানে আসার পর মুর্শিদাবাদের হরিহরপাড়ায় সেখানে বেঙ্গল এসটিএফকে সঙ্গে নিয়ে, এমনকি হরিহরপাড়ার পুলিশকে সঙ্গে নিয়ে যৌথভাবে অসম এসটিএফ তারা একটি অভিযান চালায় এবং হরিহরপাড়া থেকে দুজন সন্দেহভাজন জঙ্গিকে ইতিমধ্যেই অসম এসটিএফ তারা অ্যারেস্ট করেছে। তাদেরকে ট্রানজিট রিমান্ডে অসমে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এই যে দুজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে অসম এসটিএফ রাজ্য পুলিশের সহায়তায় নিয়ে বা বেঙ্গল এসটিএফের সহায়তা নিয়ে, যেটা জানা যাচ্ছে যে এই দুজন মূলত বাংলাদেশের যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের লিঙ্কম্যান হিসেবেই কিন্তু কাজ করত। অর্থাৎ তাদের যে সক্রিয় ভূমিকা, সেই সক্রিয় ভূমিকার তথ্য কিন্তু অসম পুলিশের হাতে বা অসম এসটিএফের হাতে রয়েছে। এবং বেশ কিছুদিন আগেই অসম এসটিএফের হাতে বেশ কিছু সন্দেহভাজন জঙ্গি ধরা পড়ে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এ রাজ্যে, অর্থাৎ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এই দুজন সন্দেহভাজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে, এমনই তথ্য অসম এসটিএফের কাছে পৌঁছয়। এবং তার ভিত্তিতেই অসম এসটিএফ, এবং সুপ্রিয়, তোমার কথা মোতাবেক যে এইভাবে যদি জঙ্গি লিঙ্কম্যানদের একের পর এক গ্রেপ্তার করা হয় এবং তাদের খোঁজ পাওয়া যায় এই বাংলার মাটিতে, তো সত্যি সত্যি আমাদের দেশের যে অভ্যন্তরীণ নিরাপত্তা, সেটা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে বাধ্য। আমাদের সঙ্গে থাকে এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে আমাদের সহকর্মী কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমি সরাসরি কৌশিকের কাছে চলে যাই। কৌশিক, মুর্শিদাবাদ মানে বোমা, গুলি, এ নিয়ে আতঙ্ক প্রত্যেক দিন আমরা জানতাম। অধীর রঞ্জন চৌধুরী তিনিও গতকাল এই মুর্শিদাবাদের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলাদেশ আবহে। আর এবার একেবারে সরাসরি জঙ্গি লিঙ্কম্যান গ্রেপ্তার হলো। একদমই, দেখো মুর্শিদাবাদ যে জেলা, সেখানে কিন্তু জঙ্গি লিঙ্কম্যান, সেটা হরিহরপাড়ার যে বহরান এলাকা, সেখান থেকে লিঙ্কম্যানের যে জামাতুল মুজাহিদিন বলা হচ্ছে গ্রেপ্তার হয়েছে এবং আসাম সাথে। এবং তুমি যদি দেখো যে অন্যদিকে এই বহরান এলাকাতে কিন্তু জাল যে সিম কার্ড চক্র, সেখান থেকেও কিন্তু বেশ কয়েকজন এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয়েছিল। তারপরে এই জঙ্গি যুগের ঘটনা, এবং শুধুমাত্র যে সেখানে জঙ্গি যুগের ঘটনায় বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে আসাম এসটিএফ, সেটাও সূত্রে জানা যাচ্ছে। এবং বিভিন্ন ইসলামিক ধর্মীয় গ্রন্থ, সেই সবও কিন্তু তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। এই জাল যে সিম কার্ড চক্র ছিল, তাদের সাথে কোথাও যেন একটা লিঙ্কম্যান রয়েছে, কারণ এখান থেকে যে জাল একের পর প্রচুর পরিমাণে সিম কার্ড উদ্ধার হয়েছিল এবং সেই সময় সেই সব জাল সিম কার্ড কিন্তু এই সব কাজেই হয়তো কোথাও ব্যবহার করার জন্য সেই সব মজুদ রাখা হয়েছিল। সেই সূত্র ধরেই হয়তো এখানে আসা আসাম হয়তো তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যে পরিষ্কার যে জঙ্গিদের একেবারে মনপসন্দ এখনো প্রত্যেকদিন হয়ে উঠছে এই বাংলার মাঠে। আপাতত সুপ্রিয় এবং কৌশিক, আমাদের সহকর্মী, দুজনকে অনেক ধন্যবাদ। তবে আপনি যদি ভেবে থাকেন যে শুধুমাত্র জঙ্গি ধরা পড়াটাই একমাত্র উদ্বেগের খবর নয়, এবার আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের। পানাগড় একেবারে সেনা ছাউনি থেকে পাকড়াও করা হলো একজন সন্দেহভাজনকে। মোবাইলের বিভিন্ন অ্যাপের মাধ্যমে সেনা ছাউনির ম্যাপিং করার অভিযোগ। ভাবুন একবার, কত বড় বিস্ফোরক অভিযোগ। তার গতিবিধি দেখে বিহারের যুবককে পাকড়াও করেছে সেনা, তুলে দেওয়া হয়েছে বুদবুদ থানার হাতে। এই নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, সেনা ছাউনির ভিতরে ঢুকে ছবি তোলাটা যে মানা নিষেধ, সে তো সকলেই জানে। তাহলে এই যুবক, এই বিহারের যুবক, সে কি করছিল সেনা ছাউনির ভিতরে? দেখো,
সেনা ছাউনির ভেতরে ঢোকাটাই হচ্ছে একদম স্ট্রিক্টলি প্রোভাইডেড, কেউ ঢুকতে পারে না। আমরা সেনা ছাউনির বাইরে থেকে মিডিয়ার লোকরাও ছবি তুলতে পারি না, সেখানে তাদের বাধা দেওয়া হয়। যেটা জানা যাচ্ছে মোবাইল সংস্থার কর্মী হিসাবে সে গেটে অনুমতি নিয়ে নাকি ভেতরে ঢুকেছিল, এমনটাই জানা যাচ্ছে সেনাবাহিনী সূত্রে এবং পুলিশ সূত্রে। এবং সেখানে গিয়ে সে যখন ম্যাপিং করার নয়, ছবি তোলার বিভিন্ন কাজ করছিল, তখন তার গতিবিধি সম্পর্কে সন্দেহ হয় যে মোবাইলের টাওয়ার করতে গিয়ে হয়তো সামান্য দু একটা ছবি তুলতে পারে, কিন্তু এইভাবে ঘন ঘন ছবি তুলছে কেন। তখন তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং যেটা দেখা যায় তার কাছে যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপগুলো হচ্ছে মোবাইলে ম্যাপিং করার জন্য বেশ কয়েকটি অ্যাপ রয়েছে এবং বেশ কয়েকটি মোবাইল রয়েছে তার কাছে। তখনই তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কথায় সন্তুষ্ট না হয়ে বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। বুদবুদ থানা ইতিমধ্যেই তাকে দুর্গাপুর আদালতে তুলে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এই ঘটনার পেছনে আর কেউ আছে কিনা, দেশবিরোধী কাজের সঙ্গে কোনোভাবে যুক্ত কিনা। ইতিমধ্যেই সেই তদন্ত শুরু হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ তোমার জয়ন্ত। আর এবার যে খবরে নজর রাখবে, বাংলায় হচ্ছেটা কি বলুন তো? তৃণমূল পরিচালিত পুরসভাতেই বিদেশিদের জাল নথি তৈরি হতো কি? সর্ষের মধ্যে কি তাহলে লুকিয়ে ভূত? আফগানিদের জন্ম মৃত্যুর শংসাপত্র দিয়ে তাদের ভারতীয় নাগরিকত্ব পেতে সাহায্য করেছিলেন পুরসভারই কর্মী। একেবারে সিবিআইকে এই রিপোর্ট দিয়ে কথা জানালো মাল পুরসভা। থানায় অভিযোগ দায়ের হতেই বেপাত্তা প্রসেনজিৎ দত্ত নামে ওই পুরকর্মী। সূত্রের খবর, মোটা টাকার বিনিময়ে ছজন আফগান নাগরিককে এদেশের জন্ম সার্টিফিকেট দেন ওই পুরকর্মী। ওনাদেরকে উত্তর পাঠিয়ে দিয়েছি আমরা, সেটা উত্তর পাওয়ার পর ওনারা যেটা সিদ্ধান্ত নেবেন আর আমরা আগামী ওরা যা বলবে আমরা সেরকমই সহযোগিতা ওনাদেরকে করব। কিসের ভিত্তিতে তাদের সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল পৌরসভা থেকে? নিশ্চয়ই কোনো কাগজের ভিত্তিতে দেওয়া হয়েছিল, সে কনসার্ন অথরিটি আমাদের যে ইস্যু করে সে বলতে পারবে। পুঁটি মাছ ওনারা ধরার চেষ্টা করছেন, রাঘব বোয়ালকে ওনারা ছেড়ে রেখেছেন। সেই রাঘব বোয়াল হচ্ছে চেয়ারম্যান। উনি যদি এটা ইস্যু না করেন তাহলে একজন স্টাফের কিভাবে দায়িত্ব হয় যে উনি প্রদান করবেন? অবিলম্বে শুধু যারা দায়িত্বে আছেন তাই নয়, চেয়ারম্যানকে গ্রেপ্তার করা সহ তৃণমূল কংগ্রেসের সরকার যে দেশবিরোধী সরকার, দেশদ্রোহীদের সরকার, সেটা আরেকবার প্রমাণিত হলো। আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের যারা মৌলবাদের সাথে যুক্ত হয়ে হিন্দু নাগরিকদেরকে, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে, ভবিষ্যতে দেখা যাবে এরাও পশ্চিমবঙ্গে এসে বহাল তবিয়তে তৃণমূলের বদন্যতায় এখানেও সে একই ধরনের অত্যাচার চালাবে। জানেন তো, এই সমস্ত তথ্য দেখার পর একটা প্রশ্ন মনের মধ্যে জাগে যে আমার আপনার আশেপাশে যারা ঘুরছে তারা কি আদৌ ভারতীয় নাগরিক? এই প্রশ্ন তো উঠছেই। তার কারণ প্রকাশ্যে আসছে জালের নথি দিয়ে পাসপোর্ট তৈরির একের পর এক ঘটনা। আর এই সমস্ত ঘটনা নিয়ে উদ্বিগ্ন লালবাজার। ভুয়ো নথি নিয়ে পাসপোর্ট রুখতে তৎপর কলকাতা পুলিশ। লালবাজারের তরফে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকা ইতিমধ্যেই পাঠানো হয়েছে শহরের প্রত্যেকটি থানায়। এবার থেকে নতুন পাসপোর্ট তৈরির আবেদন যদি জমা পড়ে তাহলে আবেদনকারীকে থানায় ডেকে তার নথি যাচাই করলেই হবে না, শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত অফিসারকে সশরীরে ওই আবেদনকারী ঠিকানায় পৌঁছে গিয়ে সব তথ্য খতিয়ে দেখতে হবে, এলাকায় খোঁজ খবর নিতে হবে। মানে যেমনটা নিয়ম, যেটা খাতায় কলমে লেখা থাকে। বর্তমানে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে অনুপ্রবেশ আটকাতেই পুলিশের এই তৎপরতা, এমনটাই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ভুয়ো পাসপোর্ট তৈরি চক্রের একজন মাথা সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর সেই তদন্তই চালাচ্ছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। সূত্রের দাবি, টাকার বিনিময়ে এখনো পর্যন্ত জালের নথি ব্যবহার করে 250-টিরও বেশি ভারতীয় পাসপোর্ট তৈরি করে বাংলাদেশি নাগরিকদের দেওয়া হয়েছে বলেও জানতে পেরেছেন গোয়েন্দারা। কিন্তু পাসপোর্ট নিয়ে সেই সব বাংলাদেশিরা কোথায়? জালের নথি দিয়ে পাসপোর্ট তৈরি নেপথ্যে আর কারা? এবার সেই তথ্যই জানতে গোয়েন্দারা মরিয়া। এটা জাল কিভাবে হয় বলছি আপনাকে। এটা নানাভাবে পোস্ট অফিসের কিছু লোকজন এর সাথে জড়িত আছে। পোস্ট অফিসের লোকজন জড়িত থাকার পরে ওরা সুন্দরভাবে কেমিক্যাল দিয়ে এই পুরো এটা তুলছে। তোলার পরে তারপরে এই পাসপোর্টটা ভরে দেওয়া হচ্ছে। পাসপোর্ট জালি পাসপোর্ট, সেই জালি পাসপোর্ট তার সুনির্দিষ্ট জায়গায় তাকে পৌঁছে দিচ্ছে।
লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। কোন কোন জায়গায় কারাপশন? যারা প্রথম সার্টিফিকেট দিচ্ছে তাদের ওরা চেনে না, টাকার বিনিময় কিংবা অন্য কিছুর বিনিময়ে তারা তাদেরকে সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কেউ নিয়ে যাচ্ছে সাথে করে, এই আমাদের এখানে না 25 বছর ধরে থাকে, সে হয়তো কোনোদিন বাংলাদেশ থেকে এখানে ছিলই না কিংবা পাকিস্তান থেকে এসছে, তারা এই ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে। তারপর ঢোকার পরে এই পাসপোর্ট অথরিটির যেখানে অফিসাররা রয়েছেন তাদের সাথে কারণ তারা বুঝতে পারে যে এই লোকটা জালি কিংবা এটা ঠিক নয়, কিন্তু তারাও সেটা চেপে যায় কারণ সুনির্দিষ্ট ডকেট দেওয়ার পরে। এবং তারপরে পোস্ট অফিসের লোক, কিছু পুলিশ অফিসার যারা এয়ারমার্ক অফিসার, তারাও এর সাথে কিছু কিছু জড়িত আছে বলেই এত জাল পাসপোর্টের রমরমা বাজার দেখতে পাচ্ছেন। কোনো বাড়িতে ধরুন আপনার বাড়িতে আপনার কাছে পাসপোর্টটা ঠিক এইভাবে আসবে, দেখুন লেখা আছে এটা ইন্ডিয়া গভর্নমেন্টের, এবং সবচেয়ে বড় কথা এই খামেই আসবে। খামটায় আসার পরে খামটা একটা বিশেষত্ব হচ্ছে এটা জলে ডুবলেও জলে ডুববে না, কারণ এর ভিতরে নতুন পুরো ওয়াটার প্রুফিং করা আছে এবং আপনি এটা ছিঁড়তে পারবেন না। দেখুন এমন আঠা দিয়ে লাগানো আছে, দেখুন আমিও ছিঁড়তে পারিনি, এবং তার জন্য আমি এটা সুন্দরভাবে একটা কাঁচি দিয়ে কেটে নিয়েছি করে। রিজনস ফর নন ডেলিভারি অফ দ্য পাসপোর্ট কী লেখা আছে? 1 নম্বর হচ্ছে ডোর ক্লোজড, 2 নম্বর হচ্ছে নট রিসাইডিং অ্যাট দ্য অ্যাড্রেস, 3 নম্বর হচ্ছে ইনকমপ্লিট অ্যাড্রেস, 4 নম্বর হচ্ছে নট অ্যাভেলেবেল, 5 নম্বর হচ্ছে আদার্স মানে যদি ধরো অ্যাপ্লিকেশনটা করলাম তারপরে কেউ মারা গেল কিংবা অন্য কিছু হলো, সেই সবের জন্য প্রত্যেকটা টিক দিয়ে, অর্থাৎ যখনই পোস্ট অফিসে আসবে, এইটা পোস্ট অফিসে আসবে, পোস্ট অফিসে আসার পরে পোস্ট অফিসের লোকজন এখানে আসবে, আসার পরে তাকে বলবে যে আপনি আপনার অরিজিনাল আধার কার্ডটা নিয়ে আসুন, ভোটার আইডি কার্ডটা নিয়ে আসুন। তারা ওটা ভেরিফাই করবে এবং তাদের কাছে নাম্বার দেওয়া আছে, সেগুলো ভেরিফাই করার পরে তারপর তারা এইটা হ্যান্ড ওভার করবে রিসিপিয়েন্টসকে, যার নামে পাসপোর্টটা এসছে তার পুরো সই করার পরে।